সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। 2020-21 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ তোফাজ্জল হোসাইন তৌফিক, প্রভাষক, গণিত বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। আমরা প্রথম দেখে নিব যে উচ্চতর গণিত প্রথম পত্রের বোর্ড কর্তৃক মান বন্টনগুলি, যে কোন অধ্যায় থেকে কয়টা করে কোশ্চেন আসে সেটা সহ। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই মান বন্টনটা। উচ্চতর গণিত প্রথম পত্র। তো প্রশ্নটা দুইটা ভাগে বিভক্ত থাকে, একটা ক বিভাগ আর একটা হলো খ বিভাগ। তো ক বিভাগে থাকে ক বিভাগ, সেটা মূলত বীজগণিত ও জ্যামিতির অংশ। বীজগণিত ও জ্যামিতির অংশ ক বিভাগটা, সেখানে 4টা কোশ্চেন থাকে। মোট 8টি প্রশ্ন থাকে। 8টি প্রশ্নের মধ্যে ক বিভাগে থাকে 4টি আর খ বিভাগে থাকে 4টি। ওকে, তাহলে ক বিভাগে যে 4টি প্রশ্ন থাকে, সেই 4টা প্রশ্নের এটা যে চ্যাপ্টারগুলো থেকে থাকে, আমি সেই চ্যাপ্টারগুলো লিখে দিচ্ছি। 1 নম্বরে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, প্রথম যে চ্যাপ্টারটা বীজগণিতের চ্যাপ্টার, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। 2 নম্বর ভেক্টর, 2 নম্বর অধ্যায়। এটা প্রথম অধ্যায়, এটা দ্বিতীয় অধ্যায়। লিখে দিই সাইডে যে প্রথম অধ্যায়। এটা দ্বিতীয় অধ্যায়। 3 নম্বর সরল রেখা। 3 নম্বর অধ্যায় সরল রেখা। আচ্ছা, এখানে আমি আর একটু সিরিয়াল মেনটেন করি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। 3 বিন্যাস ও সমাবেশ। বিন্যাস ও সমাবেশ, এটা হলো পঞ্চম অধ্যায়। 4 নাম্বার ফাংশন ও ফাংশনের লেখচিত্র। ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এটা হলো অষ্টম অধ্যায়। তারপরে লিখি 5 নম্বর সরল রেখা। এটা হলো তৃতীয় অধ্যায়। এটা তৃতীয় অধ্যায়। 6 নাম্বার বৃত্ত, এটা হলো চতুর্থ অধ্যায়। এখানে আসলে আমি সিরিয়ালটা মেনটেন করে লিখছি। প্রথম বীজগণিতের অংশগুলো লিখছি, তারপর জ্যামিতির অংশগুলো লিখছি। তো বীজগণিতিক অংশের মধ্যে প্রথম 4টা অধ্যায়, এই 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট হলো বীজগণিতের অংশ, আর এই 2টা পয়েন্ট হলো জ্যামিতির অংশ। এখন এভাবে লেখার কারণ হলো যে বীজগণিতের অংশগুলো আলাদা রাখলাম, জ্যামিতির অংশগুলো আলাদা রাখলাম। শুধু তাই না, আমাদের এখানে কোশ্চেনের বন্টনটা করতে গিয়েও আমাদের একটা সুবিধা হবে, সেই জন্য এইভাবে লিখছি আমি। আর খ বিভাগে থাকবে খ বিভাগ। খ বিভাগ এটা হলো মূলত ত্রিকোণমিতি
ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের অংশ খ বিভাগটা। তো এখানেও 4টা কোশ্চেন থাকবে। 4টা কোশ্চেনের মধ্যে আমি একটু করে লিখি। এটা নাম্বার 7 তাক 7। এটা মূলত ষষ্ঠ অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত ষষ্ঠ অধ্যায়। 8 নাম্বার এটা হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা হলো 7ম অধ্যায়। ওকে, তারপরে 9 নম্বরে অন্তরীকরণ। 10 নম্বর হলো যুগজীকরণ। আচ্ছা, এটা হলো 9ম অধ্যায় আর এটা হলো 10ম অধ্যায়। ওকে, তাহলে আমরা এখানে আসলে দেখতে পাইলাম যে উচ্চতর গণিত প্রথম পত্রের মধ্যে 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায় আমি সিরিয়ালি কোন বিভাগে কোনটা থাকে আমি সেটা সহ উল্লেখ করে দিলাম। এখানে তো আমরা একটু অধ্যায়গুলো এলোমেলোভাবে লিখছি, কারণ হলো যে এখানে আমাদের কোশ্চেনের একটা প্যাটার্নটা বোঝাতে গেলেও আমাদের সহজ হবে এই আকারে লেখার কারণে। দেখো, এখন আমরা দেখব যে ক বিভাগ বীজগণিত ও জ্যামিতির অংশটুকুর মধ্যে 6টা অধ্যায় থেকে কোশ্চেন হয়। 6টা অধ্যায় থেকে কোশ্চেন হয়। এর মধ্যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে দেখতে পাবা একটা কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন হয়। ভেক্টর, বিন্যাস, সমাবেশ, তারপর ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এই 3টা থেকে একটা। এখন এখানে আবার দেখা যায় এখানে কিছু কথা থেকে যায়, যেমন ভেক্টর থেকেই শুধু একটা ফুল কোশ্চেন হতে পারে, আবার বিন্যাস সমাবেশ থেকেও শুধু একটা ফুল কোশ্চেন হয়ে যেতে পারে, ফাংশন ও ফাংশনের লেখচিত্র থেকেও একটা ফুল কোশ্চেন হয়ে যেতে পারে, আবার 3টা কম্বাইন করে কোশ্চেন হতে পারে একটি, আবার অথবা দুইটা মিলে দুইটা কম্বাইন করে একটা কোশ্চেন তৈরি করতে পারে আর একটা বাদ যেতে পারে। তো এরকমভাবে 3টা থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। আচ্ছা, তারপরে আসো সরলরেখা এবং বৃত্ত। সরলরেখা, বৃত্ত, এই দুইটা অধ্যায় থেকে 2টা কোশ্চেন হয়। তাহলে আমাদের ক বিভাগে মোট 4টা কোশ্চেন হয়। তো এই জন্যই কিন্তু আমি এরকমভাবে লিখে নিছি যেন আমরা কোশ্চেনের এটাও দেখাতে পারি, সহজে তোমরা বুঝতে পারো। তাহলে ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে একটা কোশ্চেন আসে, তারপরে ভেক্টর, বিন্যাস, সমাবেশ, ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এই 3টা থেকে একটা কোশ্চেন আসে। তো আমি বলে দিছি এখানে কিছু কথা থেকে যায় যে শুধু ভেক্টর থেকেই ফুল কোশ্চেনটা চলে আসতে পারে, আবার বিন্যাস ও সমাবেশ থেকেও ফুল কোশ্চেন চলে আসতে পারে, আবার ফাংশনের লেখচিত্র থেকেও একটা ফুল কোশ্চেন হয়ে যেতে পারে, সেই কোশ্চেনটা হয়ে যেতে পারে। আবার দেখা যায় যে 2টা মিলে কোশ্চেনটা তৈরি করে দিতে পারে, আবার এই 2টা মিলে কোশ্চেনটা তৈরি করে দিতে পারে, আবার 3টা মিলে কোশ্চেনটা তৈরি করে দিতে পারে। এটা যে কোনোভাবে হতে পারে। তারপর সরল রেখা এবং বৃত্ত, এই 2টা থেকে কম্বাইন করে 2টা প্রশ্ন আসে। অর্থাৎ সরলরেখার কোশ্চেন, যে ওই কোশ্চেন আমাদের যে শুধু সরলরেখার অংশ থাকবে বিষয়টা কিন্তু এমন না। ওই কোশ্চেন আমাদের সরলরেখা অংশ, 2টা কোশ্চেন আমাদের সরলরেখা অংশ থাকতে পারে, বৃত্তের অংশও থাকবে আর কি। ওকে, আবার আলাদাও করতে পারে, এটাই ইচ্ছা যে প্রশ্ন করে সেই আলোকেই থাকে আসলে। তারপরে আসো খ বিভাগে। খ বিভাগটা হলো ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের অংশ। ত্রিকোণমিতির মধ্যে 2টা অধ্যায়, একটা হলো ষষ্ঠ অধ্যায়, একটা হলো 7ম অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টা হলো ত্রিকোণমিতিক অনুপাত, 7ম অধ্যায়টা হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত।
সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখানে ত্রিকোণমিতিক অনুপাত ষষ্ঠ অধ্যায় থেকে একটা কোয়েশ্চান, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা এখান থেকে একটা কোয়েশ্চান আসে ত্রিকোণমিতি থেকে, তাহলে আমরা দুইটা কোয়েশ্চান পেয়ে গেলাম। তারপরে আসো আরও দুইটা কোয়েশ্চেনের জন্য ক্যালকুলাসের অংশ। ক্যালকুলাসটার আবার দুইটা পার্ট থাকে। ক্যালকুলাসের কয়টা পার্ট থাকে? দুইটা। একটা হলো অন্তরীকরণ বা ব্যবকলন, আর একটা হলো যুগজীকরণ বা সমাকলন। ওকে, অন্তরীকরণ বা ব্যবকলন এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে, আবার যুগজীকরণ বা সমাকলন এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে। এই খ বিভাগে মোট 4টা প্রশ্ন থাকে। তো আমরা বোর্ড কর্তৃক প্রণীত প্রশ্নের মান বন্টন প্লাস সাবটারগুলো আমরা জেনে নিলাম। কোন সাবটারগুলো থেকে কয়টা কোয়েশ্চেন থাকে, কোন কোন সাবটার থেকে কোয়েশ্চেন থাকে, আমরা কয়টা করে কোয়েশ্চেন থাকে আমরা সেটাও জেনে নিলাম। ওকে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, আমরা একটা পরিকল্পনা করতে সুবিধা হবে। যারা আসলে এখন থেকেই পড়াশোনা শুরু করে দিছি তারা হয়তো একটা প্ল্যান মাফিক আমরা অগ্রসর হতে পাবো যে আমরা কোন কোন সাবটারগুলো আগে পড়বো, কোন সাবটারগুলো পড়লে আমি খুব দ্রুত কভার করতে পারবো, সেটা আসলে কাজটা করতে তোমাদের জন্য উপকারে আসবে। আচ্ছা, এখন আমি এই যে বিষয়গুলো লিখলাম, অধ্যায়গুলো লিখলাম, এই অধ্যায়গুলোর মধ্যে আমার আজকে আলোচনার বিষয় হবে সরলরেখা, অর্থাৎ তৃতীয় অধ্যায়কে নিয়ে। সরলরেখা তৃতীয় অধ্যায়কে নিয়ে তাহলে আমরা আলোচনা করি। আচ্ছা, তো এখন আমরা আসলে সরলরেখার অংশটুকু নিয়ে আলোচনা শুরু করব। সরলরেখা। আচ্ছা, সরলরেখা কি সেটা আমরা আগে জেনে আসছি, ক্লাস মাধ্যমিক পর্যায়ে আমরা জেনে আসছি যে সরলরেখা কি। আমরা জানি যে সরলরেখা হলো যে কোনো সমতলে, সমতল কি, এটা একটা সমতল, দেখো যদি কোনো রকম এটার ইয়া না থাকে, ভিন্ন তল না থাকে, একটা তলের মধ্যে যদি আঁকা বাঁকা না থাকে, তখন আমরা সেটাকে সমতল বলি। উঁচু নিচু না থাকে তাহলে তখনই আমরা সেটাকে সমতল বলি। আচ্ছা, কোনো সমতলে একটি বিন্দু যদি, কোনো সমতলে একটি বিন্দু তার গতিপথের দিক পরিবর্তন না করলে, কোনো সমতলে একটি বিন্দু, একটি কেমন বিন্দু? চলমান বিন্দু। এটা বলতে হবে যে কোনো সমতলে একটি চলমান বিন্দু যদি তার গতিপথের দিক পরিবর্তন না করে, তবে ওই বিন্দুটির চলার পথকে কি বলে? সরলরেখা বলে। আমি আবার বলতেছি, কোনো সমতলে একটি চলমান বিন্দু যদি তার গতিপথের দিক পরিবর্তন না করে, তবে ওই বিন্দুটির চলার পথকে সরলরেখা বলে। ওকে, তো সরলরেখা কি সেটা আমরা দেখে নিলাম, এটা আমরা আগেই জেনে আসছি। তারপর আমি আবার একটু স্মরণ করাই দিলাম তোমাদের। আচ্ছা, এখন সরলরেখার আমরা আসলে যে অংশটুকু, সরলরেখাটা আমরা ভালো করে বুঝতে গেলে আমাদের প্রথম দরকার সরলরেখার স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা, এইটা সম্পর্কে আমাদের অবহিত হতে হবে প্রথমে, তারপর আমরা সরলরেখার পর্যায়ে চলে যাব। তো সরলরেখার মধ্যে যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে সেটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে, তারপর আমরা সরলরেখার পার্টগুলো ধীরে ধীরে সলভ করতে চেষ্টা করব। ওকে, তো এখন আসলে যে স্থানাঙ্ক ব্যবস্থা বা স্থানাঙ্কটা কি, স্থানাঙ্কটা হলো যে স্থানাঙ্ক কি সেটা আমরা একটু প্রথমে আগে একটু বুঝতে চেষ্টা করি। স্থানাঙ্ক হলো যে যার সাহায্যে বা যা দ্বারা কোনো বিন্দু বা বস্তুর, যা দ্বারা কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়। আমি আবার বলতেছি, যা দ্বারা কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায় তাকে স্থানাঙ্ক বলে। ওকে, আশা করি তোমরা বুঝছো। যা দ্বারা কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায় তাকে স্থানাঙ্ক বলে। তো আমরা স্থানাঙ্ক সম্পর্কে জেনে নিলাম। এখন যে আমি তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করে বলি যে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় সম্পর্কে, কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় সম্পর্কে প্রথম মতামত ধারণা পোষণ করেন কে? প্রথম ধারণা দেন একজন ফরাসি গণিতবিদ রেনে দ্যাকর্ত।
ধারণাটা তার কেমন ছিল তিনি আসলে আমি এটা তার মূল কথাটা আমি বলতে চাচ্ছি যে বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য পদার্থবিজ্ঞানবিদ রেনে দেকার্তের যে ধারণাটুকু সেটা আমি আসলে সংক্ষেপে বলবার চেষ্টা করতেছি। তিনি এক সময় একটা রুমে এসে বসে চিন্তা করতেছিলেন। তিনি আসলে একসাথে গণিতবিদ দার্শনিকও ছিল। তিনি চিন্তা করতেছিলেন একটা রুমে বসে। চিন্তা করার সময় হঠাৎ করে দেখে যে দেয়ালে একটা মাছি বসছে। তখনই সে চিন্তা করতে শুরু করলেন যে এই মাছিটির অবস্থান কিভাবে নির্ণয় করা যায়, তো এই মাছির অবস্থান নির্ণয় করতে গিয়ে সে বিভিন্ন ধরনের আসলে চিন্তা ভাবনা করতে শুরু করলেন। তাৎক্ষণিক তিনি যে জিনিসটা লক্ষ্য করলেন যে দেয়ালের কর্নারে, তোমরা দেখতে পাবা দেয়ালের কোণায় তিনটা রেখা গেছে, তিনটা রেখা তিন দিকে চলে গেছে। এই যে তিনটা রেখা তিন দিকে চলে গেছে, এই তিনটা রেখার সাহায্যে তিনি মাছিটির অবস্থান নির্ণয় করতে সক্ষম হন। আসলে কিভাবে সে নির্ণয় করছে সে কথাটা আমি বলতেছি। তাহলে কি বললাম যে এই মাছিটির অবস্থান নির্ণয় করছে দেকার্ত সাহেব। এই মাছিটির অবস্থান নির্ণয় করতে কার সাহায্য নিছে? দেয়ালের কর্নারে যে তিনটা রেখা চলে গেছে, তিনটা রেখা গেছে, ওই রেখার সাহায্যে তিনি মাছিটির অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়েছে। এখন তিনটা রেখার সাহায্যে মাছির অবস্থান নির্ণয় করছে, কিভাবে করছে সেটা যদি তুমি আসলে বুঝতে চাও তাহলে আমি একটা ছোট্ট অ্যানালজি মানে একটা উদাহরণ এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করবো যেন তুমি সহজে বিষয়টা গ্যাস করতে পারো। ওকে, তাহলে কেমন তার এটা ছিল সারমর্মটা এরকম। তুমি মনে করো যে একটা ক্লাসরুম, এখানে ক্লাসরুমটার মধ্যে একটা বোর্ড আছে, এটা বোর্ড, হ্যাঁ আচ্ছা বোর্ড। তো বোর্ডে এখানে টেবিল বেঞ্চ, তো এখানে মনে করো তিনজন স্টুডেন্ট বসে আছে ফার্স্ট বেঞ্চ। এটা একটা ক্লাসরুমে তিনজন স্টুডেন্ট বসে আছে। ওই স্টুডেন্টের নাম মনে করো এ, এই স্টুডেন্টের নাম আমরা বি নামে চিহ্নিত করলাম, এই স্টুডেন্টটাকে আমরা সি নামে চিহ্নিত করলাম। তিনজন স্টুডেন্ট বসে আছে। তো এখানে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি যে মাছিটির অবস্থান দেকার্ত সাহেব মাছিটির অবস্থান তিনটা রেখার সাহায্যে কীভাবে নির্ণয় করছে তার যে বক্তব্যটা সেটা সারমর্মটা আমি শুধু এখানে তুলে ধরতেছি একটা উদাহরণের মাধ্যমে যেন তুমি সহজে বিষয়টা বুঝতে পারো। ওকে, তাহলে দেখো একটা ক্লাসরুমে তিনজন স্টুডেন্ট বসে আছে। তো আরেকজন স্টুডেন্টকে একজন স্যার বলল যে আসলে এই ক্লাসে যে সি নামে যে স্টুডেন্টটা আছে তাকে একটু ডেকে নিয়ে আসো। তো ওই স্টুডেন্ট আসলো, ওই স্টুডেন্টটা বললো যে স্যার আমি তো সিকে চিনি না, তাহলে আপনি আমাকে একটা ডিরেকশান দেন যার জন্য আমি ও সিকে চিনতে পারি। তো স্যার বলে দিল যে আসলে দেখো যে বোর্ড থেকে যে 5 মিটার দূরে যে ছেলেটি আছে সেই হলো সি, তাকে নিয়ে আসো। তো বোর্ড থেকে 5 মিটার দূরে যে ছেলেটি আছে সেটাই সি। ও এই নিয়ে সে আসলো ক্লাসরুমে, এসে দেখলো যে বোর্ড থেকে 5 মিটার দূরে তিনজন বসে, ফার্স্ট বেঞ্চে 3 জন বসে আছে, 5 মিটার দূরে 3 জন বসে আছে। আচ্ছা, 3 জন 5 মিটার দূরে বোর্ড থেকে বসে আছে। তো এখন এটা দেখে সে আসলে সি কে সেটা আসলে চিনতে পারে নাই। তারপর আবার স্যারের কাছে গিয়ে বলে যে স্যার আসলে বোর্ড থেকে 5 মিটার দূরে তো 3 জন বসে আছে ফার্স্ট বেঞ্চে, তাহলে আমি কীভাবে সিকে চিনবো? আরেকটা নির্দেশনা দেন যার দরুন আমি সিকে চিনতে পারি। তো আবার স্যার বললো যে আচ্ছা ঠিক আছে যাও বোর্ড থেকে 5 মিটার দূরে আর বাম পাশের যে দেয়ালটা আছে বাম পাশের দেয়াল থেকে 10 মিটার দূরে যে আছে সেই আসলে সি, তাকে নিয়ে আসো। তো এসে দেখে যে আসলে একজন সি জায়গায় বসেই আছে, কিন্তু এখান থেকে একজন বি এ অথবা বি তার মাথার উপরে যে ফ্যানটা আছে ফ্যানটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো ফ্যানটাকে আবার করার জন্য সে তার ঘাড়ে উঠে আসলে ফ্যানটাকে ঘোরাচ্ছে। এখন ওই স্টুডেন্ট আবার আসলো, আসে দেখো যে একজনের গাড়ি আরেকজন দাঁড়িয়ে ফ্যান ঘোরাচ্ছে। তো এখন এই অবস্থা দেখে সে আবার চিন্তা করলো যে এখানে তো আসলে একজনের গাড়ি আরেকজন আছে, তাহলে আমি সিকে কীভাবে চিনবো? সে আবার চলে গিয়ে স্যারকে বললো যে স্যার এখানে তো দেখা যাচ্ছে যে বোর্ড থেকে 5 মিটার বাম পাশের দেয়াল থেকে 10 মিটার দূরে তো দেখতে পাইলাম, কিন্তু একজনের গাড়ি আরেকজন উঠে ফ্যান ঠিক করতেছে, ফ্যান চালাচ্ছে। তো এখন তাহলে আমি সিকে কীভাবে চিনবো? তার জন্য আরেকটা নির্দেশনা স্যার দিলেন যে আসলে দেখো বোর্ড থেকে 5 মিটার বাম পাশের দেয়াল থেকে 10 মিটার এবং উপরের ছাদ থেকে 15 মিটার দূরে যে আছে সেই আসলে সি।
তখন ওই ছেলেটি আসিয়া বোর্ড থেকে 5 মিটার দূরে আর বাম পাশের দেয়াল থেকে 10 মিটার দূরে আর বোর্ড থেকে 15 মিটার দূরে আসলে যার মাথাটা পাবে সে আসলে কার মাথাটা হবে, সে অবশ্যই সি এর মাথা হবে, অর্থাৎ সিকে সে চিহ্নিত করতে সক্ষম হয়। তাহলে এখানে লক্ষ্য করো সিকে চিহ্নিত করার জন্য এখানে আমরা কয়টা মাত্রা ব্যবহার করছি, সিকে চিহ্নিত করার জন্য এখানে 3টা মাত্রা ব্যবহার করছি। তাহলে এখন কথা হলো যে স্যার 3টা মাত্রাই কেন, আমরা তো আরও মাত্রা ব্যবহার করতে পারতাম, যেমন নিচ থেকে মাত্রা ব্যবহার করতে পারতাম, ডান দিক থেকে মাত্রা ব্যবহার করতে পারতাম, ও আরও মাত্রা ব্যবহার করতে পারতাম। তো এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো যে এই সিকে চিহ্নিত করার জন্য, এই ব্যক্তিকে চিহ্নিত করার জন্য আমাদের কমপক্ষে ন্যূনতম কয়টা মাত্রা প্রয়োজন হয়েছে, 3টা, ন্যূনতম 3টা মাত্রা প্রয়োজন। তাহলে কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য আসলে কয়টা মাত্রা প্রয়োজন, 3টা মাত্রা প্রয়োজন। এটাকেই আমরা বলবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। অর্থাৎ এই দেখো এই যে 3টা বিন্দুর এই 3টা মাত্রার সাহায্যে আমরা এই ব্যক্তির অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে 3টা সরলরেখা মানে 3টা মাত্রার সাহায্যে ওই মাছিটির অবস্থান করতে সক্ষম হয়েছিল রেনে দেকার্ত সাহেব। ওকে, তাহলে এখন আমরা এই যে 3টা মাত্রা দেখলাম যে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করতে 3টা মাত্রা যে ব্যবহার করা হলে তখন আমরা তাকে বলবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা আগেই পড়ে আসছি এটা যে মাধ্যমিক পর্যায়ে যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, কিন্তু এটাও ঠিক আছে। এটাকে আমি আরও একটু সুন্দর করে গুছিয়ে যদি বলি এরকমভাবে যে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্ট বা নির্ণয় করার জন্য যদি 3টা মাত্রা ব্যবহার করা হয় তখন আমরা তাকে বলবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা 3D। আসলে আমরা প্রকৃতিতে আমরা এই বিশ্বে যা কিছু করি, নির্ণয় করি, দেখি সবই আসলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য, কিন্তু আমাদের আলোচনা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য নয়, আমাদের আলোচনা হবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি সেটাও তোমরা আশা করি বুঝে গেছো ইতিমধ্যে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা হবে এরকম যে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করার জন্য যদি 2টি মাত্রা ব্যবহার করা হয়, কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করার জন্য যদি 2টি মাত্রা ব্যবহার করা হয় তখন আমরা তাকে বলবো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, তাহলে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা 3D সেটাও জানলাম, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা 2D সেটাও আমরা জানলাম। এখন দেখো আসলে এখন লক্ষ্য করো আমরা যে 9-10-এ আমরা যে পূর্বে মাধ্যমিক পর্যায়ে যে জ্যামিতিটা পড়ে আসছি সেই মাধ্যমিক পর্যায়ের জ্যামিতিটা ছিল আসলে ইউক্লিডিয়ান জিওমেট্রি। আমরা মাধ্যমিক পর্যায়ে যে জ্যামিতিটা পড়ে আসছি সেটা ইউক্লিডিয়ান জ্যামিট্রি, আর এখন যে জ্যামিতিটা পড়ব সেটা হলো অ্যানালাইটিক বা কার্টেসীয় জ্যামিট্রি। তাহলে আমরা মাধ্যমিক পর্যায়ে যে জ্যামিতিটা পড়ছি সেটার নাম কি, সেটা হলো ইউক্লিডিয়ান জ্যামিট্রি। আর এখন আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে জ্যামিতিটা পড়ব সেটা হলো অ্যানালাইটিক বা কি কার্টেসীয় জ্যামিট্রি। তো তোমরা বুঝতেই পারছো যে গণিতবিদ ইউক্লিডের নাম অনুসারে সেই ইউক্লিডিয়ান জ্যামিট্রি মাধ্যমিক পর্যায়ে জ্যামিট্রিটার নামকরণ করা হয়েছে। ঠিক একইভাবে এই কার্টেসীয় জ্যামিট্রি বা অ্যানালাইটিক জ্যামিট্রিটা আসলে একজন গণিতবিদ দার্শনিক রেনে দেকার্ত তার নাম অনুসারে এই কার্টেসীয় জ্যামিট্রিটার নামকরণ করা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা ইন্টারমিডিয়েট মাধ্যমিক পর্যায়ে ইউক্লিডিয়ান জ্যামিট্রিতে আসলে কি পড়ছি, মাধ্যমিক পর্যায়ে ইউক্লিডিয়ান জ্যামিট্রিতে আমরা পড়ছি এখানে ছিল বিভিন্ন ধরনের থিওরি ছিল, বিভিন্ন ধরনের অনুশীলন এক্সট্রা ছিল, সেগুলোকে আমরা প্রমাণ করছি, মুখস্থ করে প্রমাণ করছি। আচ্ছা, এখন আমরা আসলে এখানে কি দেখবো, কার্টেসীয় জ্যামিট্রিতে দেখবো এই ইউক্লিডিয়ান জ্যামিট্রি এবং কার্টেসীয় জ্যামিট্রির মধ্যে পার্থক্যটা কোথায়। আমরা এখানে মাধ্যমিক পর্যায়ে আমরা জ্যামিতিতে কি দেখছি যে বিভিন্ন ধরনের জ্যামিতিতে বিভিন্ন ধরনের একজিওম ছিল, মানে অনুশীলন এক্সট্রা ছিল, বিভিন্ন ধরনের থিওরি ছিল, সেগুলোকে আমরা প্রমাণ করছি। আর এখন আমরা এই কার্টেসীয় জ্যামিট্রিতে এসে কি করব, সেগুলোকে আমরা সেই জ্যামিতিগুলোকে বীজগণিতিক আকারে রূপ দিব। তার মানে কার্টেসীয় জ্যামিট্রির বৈশিষ্ট্যটা কি, কার্টেসীয় জ্যামিট্রির বৈশিষ্ট্যটা হলো এটা বীজগণিত, এটা জ্যামিতি এবং পূর্বের জ্যামিতি এবং বীজগণিতের মধ্যে একটা যোগসূত্র মানে ব্রিজ, একটা সেতু বন্ধন সৃষ্টি করে। ওকে, তার মানে কার্টেসীয় জ্যামিট্রিটা জ্যামিতি এবং বীজগণিতের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে, সেটা আমরা দেখতে পাবো। ওকে, তাহলে এখন
আসলে কার্তিসীয় সাহেব আসলে এখানে যেভাবে কাজটা তিনি করছে, তিনি একজন ফরাসি গণিতবিদ। ফরাসি গণিতবিদ রেনে দেকার্ত পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা অঙ্কন করেন। ফরাসি গণিতবিদ রেনে দেকার্ত তিনি কি করছেন? পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা অঙ্কন করছেন। পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা অঙ্কন করেন। সরলরেখা দুটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করছে সে বিন্দুটাকে মূল বিন্দু নামে অভিহিত করেন। যাকে মূলবিন্দুর ইংরেজি শব্দ অরিজিনের প্রথম বর্ণ ও দ্বারা মূলবিন্দুকে প্রকাশ করেন। তাহলে রেখা দুইটা পরস্পরচ্ছেদী রেখা দুইটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে মূলবিন্দু নামে অভিহিত করছে কে? ফরাসি গণিতবিদ রেনে দেকার্ত সাহেব। ওকে, তারপর এই যে রেখা দুটি পরস্পরচ্ছেদী রেখা দুটি তাদেরকে আয়ত অক্ষ হিসেবে নামকরণ করেন। তাহলে এই যে অক্ষগুলো কেমন অক্ষ? আয়ত অক্ষ। তিনি এই রেখা দুটিকে আয়ত অক্ষ হিসেবে নামকরণ করেন। ওকে, অক্ষ হিসেবে নামকরণ করেন। এছাড়া ছেদন বিন্দুকে মূল বিন্দু নামে নামকরণ করেন। আচ্ছা, এখন এই যে পরস্পরচ্ছেদী রেখা দুইটা, এই রেখা দুটার মধ্যে যে অনুভূমিক রেখাটা, এই অনুভূমিক রেখাটাকে তিনি এক্স অক্ষ বা বুজ নাম দেন। এই এক্স অক্ষকে কি বলেন? অনুভূমিক রেখাটাকে কি বলেন? এক্স অক্ষ বা বুজ। আর উলম্ব রেখাটাকে পরস্পরচ্ছেদী রেখা দুটির মধ্যে অনুভূমিক রেখাটাকে এক্স অক্ষ বা বুজ এবং উলম্ব রেখাটিকে ওয়াই অক্ষ বা কুটি নামে অভিহিত করেন। ওকে, তখন এই যে আমরা তলটা দেখতে পাচ্ছি, এই যে তলটা, এটা মূলত কার্তেশীয় জ্যামিতির ক্ষেত্রে তো এই যে তলটা, সেই তলটাকে আমরা বলবো কার্তেশীয় সমতল। তলটাকে আমরা কি বলবো? কার্তেশীয় সমতল। আচ্ছা, এখন এই যে ছেদন রেখা দ্বারা আমরা যে 90 ডিগ্রি বিশিষ্ট ছেদন রেখা দ্বারা যে 90 ডিগ্রি বিশিষ্ট প্রত্যেকটি চতুর্ভাগ, 90 ডিগ্রি বিশিষ্ট কয়টা চতুর্ভাগ পাইছি? এই ছেদন রেখা দ্বারা এই সমতলটা 90 ডিগ্রি বিশিষ্ট এই সমতলটা 4টা ভাগে বিভক্ত হয়েছে। 90 ডিগ্রি বিশিষ্ট 4টা ভাগে বিভক্ত হয়েছে। তাহলে 90 ডিগ্রি বিশিষ্ট এই 4টা ভাগের প্রত্যেকটিকে আমরা বলবো চতুর্ভাগ। প্রত্যেকটিকে কি বলবো? একটি চতুর্ভাগ। তাহলে এখানে কয়টা? এটাকে বলবো আমরা প্রথম চতুর্ভাগ, এটাকে বলবো আমরা দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলবো আমরা তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলবো আমরা চতুর্থ চতুর্ভাগ। ওকে, এখন এখানে আসলে আমরা জ্যামিতির ফার্স্ট ইনিশিয়াল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব আসলে এই যে কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতিটা, স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। এই স্থানাঙ্ক ব্যবস্থা আবার দুই ধরনের। স্থানাঙ্ক ব্যবস্থা কয় ধরনের? দুই ধরনের। একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।